নতুন সিনেমা পেডডির প্রথম গান চিকরি চিকরি মুক্তি পেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গানটি প্রকাশের কয়েক ঘন্টার ভেতরে ট্রেন্ডিংয়ে ইউটিউবের শীর্ষে, ভক্তদের উচ্ছ্বাসে ভরে গেছে ফেসবুক, টিকটক সহ সব প্ল্যাটফর্ম। বিশ্বের 121টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন পিপলস চয়েসে শীর্ষ অবস্থানে। যদিও এই অবস্থান ওঠানামা করছে ক্রমাগতভাবে, কারণ ভোট দেবার তারিখ এখনো শেষ হয়নি। আয়োজনটি হবার কথা ছিল এই চলতি সপ্তাহে, কিন্তু স্থগিত হয়ে গেল নগরবাউল জেমস এবং পাকিস্তানের আলী আজমতের লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক এই কনসার্টটি। প্রিয় দর্শক, কোলাহল ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রামচরণ আর তার নতুন গান চিকরি, সেইটা নিয়ে অলমোস্ট নেট দুনিয়ায় তোলপাড় এবং মিম সহ রিলস বানানোর ঝড় টিকটক এর ট্রেন্ডিং এ রয়েছে। দক্ষিণী সুপারস্টার রামচরণ মানেই যেন দর্শকদের এক মহা উৎসব। তার প্রতিটি সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কোনো না কোনো ভাবে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নাটু নাটু রামচরণ অভিনীত গানই, যেটি অস্কার পেয়ে যেমন আলোচনা তেমনি সমালোচনা। কেউ কেউ বলে ফেলেছেন ঈর্ষায় যে নাটু নাটু গানটিতে অস্কার দেয়া হয়েছে লবি এবং টাকা খরচ করে। যাই হোক, শীর্ষে থাকা অবস্থায় সব ধরনের তারকাদেরই এই ধরনের নিন্দা বা ঈর্ষার গল্প শুনতেই হয়। তবে নতুন ছবি নিয়ে গল্পে আসা যাক। নতুন সিনেমা পেডডির প্রথম গান চিকরি চিকরি মুক্তি পেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গানটি প্রকাশের কয়েক ঘন্টার ভেতরে ট্রেন্ডিংয়ে ইউটিউবের শীর্ষে, ভক্তদের উচ্ছ্বাসে ভরে গেছে ফেসবুক, টিকটক সহ সব প্ল্যাটফর্ম। চিকরি চিকরি মূলত একটা প্রাণবন্ত নাচের গান, যেখানে রামচরণকে দেখা গেছে অচেনা রূপে। তার উচ্ছ্বাস, শক্তি আর পাগলামি মেশানো দুর্দান্ত নৃত্যে মেতেছে নেট দুনিয়া। ভিডিওতে রঙিন সেট, নাচে ভরপুর কোরিওগ্রাফি এবং রামচরণের চারপাশে নাচতে থাকা ড্যান্সারদের সমন্বয় যেন চোখ ফেরানোর উপায় রাখে না। তার প্রতিটি স্টেপে ঝলক দিয়েছে দক্ষিণী সিনেমার নাচের ঐতিহ্য এবং আধুনিক রিদমের মিশেল। দক্ষিণী লুকে নজর কেড়েছেন সিনেমার নায়িকা জাহ্নবী কাপুরও। গানটি সুর সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বখ্যাত অস্কার জয়ী কম্পোজার এআর রহমান। তার অনন্য সঙ্গীত বিন্যাসে মিশে গেছে আধুনিক ইলেকট্রনিক বিট, দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর ও এক ঝলক লোকসঙ্গীতের ছোঁয়া। গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহিত চৌহান। তার কণ্ঠে গানটি পেয়েছে প্রাণ। এই গানে রামচরণের নাচের পাশাপাশি এআর রহমানের ও মোহিত চৌহানের উপস্থিতি আলাদা করে বাড়তি আকর্ষণ জুগিয়েছে। তবে প্রশংসিত হয়েছে জনি মাস্টারও, কারণ তিনি এই গানটির কোরিওগ্রাফার। হাঁটু গেড়ে এইভাবে নতুন কোরিওগ্রাফিতে একটি গান যে উপস্থাপন করা যায় তা দেখিয়েছে জনি মাস্টার। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে চিকরি চিকরি চ্যালেঞ্জ। টিকটক, ইনস্টাগ্রাম কিংবা রিলস কিংবা ফেসবুক শর্ট ভিডিও, সব জায়গাতে রামচরণের এই নাচ অনুকরণ করে তৈরি হচ্ছে অসংখ্য ভিডিও। কৌতূহলে গুগলে সার্চ করছেন রামচরণের নানান দিকগুলো। তাই আসুন আমরা রামচরণের ব্যক্তি জীবন সম্পর্কে ছোট্ট কিছু তথ্য জেনে নিই। রামচরণের যারা ভক্ত তারা অলরেডি খবরগুলো জানেন, তারপরও জানিয়ে রেখে রামচরণ 1985 সালের 27 মার্চ মাদ্রাজে অর্থাৎ বর্তমান চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা চিরঞ্জীবী এবং মা সুরেখা, এবং বলা হয় দক্ষিণী এলাকায় সবচেয়ে বড় সমৃদ্ধশালী সবিজ পরিবার হলো রামচরণের পরিবার। তার পরিবারে সব মিলিয়ে 18 জন অভিনয় জগতে রয়েছেন। কেউ প্রযোজনায়, কেউ পরিচালনায় এবং বাকিরা অভিনয়ে রয়েছেন। তার পরিবার অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং তিনি বিখ্যাত কৌতুক অভিনেতা আল্লু রামলিঙ্গায়ের নাতি। অভিনেতা আল্লু অর্জুন তার কিন্তু চাচাতো ভাই। রামচরণ ঘোড়ায় চড়তে যেমন ভালোবাসেন, তেমনি ঘোড়দৌড় বা অশ্বারোহণ ভীষণ পারদর্শী। এবং রামচরণের ছবিগুলিতে যে ঘোড়া দৌড় এবং এই নানান রকম স্টান্ট দেখেন, তা কিন্তু রামচরণ নিজেই করে থাকেন। 2011 সালে তিনি নিজের পোলো দল রামচরণ হায়দ্রাবাদ পোলো রাইডিং ক্লাব শুরু করে। তার সম্পত্তির পরিমাণ জানলে আপনি হতবাক হবেন। তা কয়েক হাজার কোটিতে ছাড়িয়ে গেছে। তার স্ত্রীও কিন্তু কম নয়। এমনকি তার শ্বশুরবাড়ির সম্পত্তি মেলানো হলে তা বিস্ময় তৈরি করবে, কারণ তার স্ত্রী উপাসনা হলেন অ্যাপোলো হাসপাতালের মালিক। রামচরণ 2007 সালে অ্যাকশন চলচ্চিত্র চিরুথার
মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করে, যা বক্স অফিস হিট করে। এই ছবির জন্য তিনি ডেবিউটেড বেস্ট মেল অ্যাক্টর হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে এস রাজমৌলি পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র মাগাধীরা, যা 2009 সালে মুক্তি পায় এবং যা তাকে রামচরণ হিসাবে অভিনয়ে প্রতিষ্ঠা করে। বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে তার RRR, যা 2022 সালে মুক্তি পায় এবং এর নাটু নাটু গানটি অস্কার একাডেমি পুরস্কার জিতে নেয়। রামচরণ এর ভেতরে 3টি ফিল্মফেয়ার পুরস্কার, 2টি নন্দী পুরস্কার এবং 2013 সাল থেকে ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100 তালিকার ভেতরে নিয়মিত স্থান পেয়ে আসছেন। রামচরণের নিজস্ব প্রাইভেট জেট থেকে শুরু করে তার বিশাল বাংলো এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা 20টির উপরে। অর্থ, সমৃদ্ধি এবং চ্যারিটি, এই 3টি কাজই সমানভাবে রামচরণ এবং রামচরণের পরিবার করে থাকেন। এমনকি এটা জেনে অবাক হবেন যে রামচরণ ফ্যামিলির কোনো সদস্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঠকিয়ে কোনোদিনও একটি পয়সাও নেয়নি। আমি আরো সহজ ভাবে বলে দিই, রামচরণ কোন ছবিতে সাইন করলে তার সাইনিং মানি অবশ্যই নিয়ে থাকেন, তবে পাশাপাশি নিয়ে থাকেন শেয়ার মানিও। এবং শেয়ার শুধু লাভের শেয়ার না, যদি ছবিটি কোনোভাবে ফ্লপ হয় তাহলে তার টোটাল রেসপন্সিবিলিটি এবং সেই ভর্তুকি রামচরণ তার নিজ উদ্যোগে দিয়ে থাকেন। আর এ কারণেই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো ভালো স্ক্রিপ্ট, ভালো কোনো পরিকল্পনা কিংবা ভালো কোনো প্রোডাকশন প্ল্যান প্রথম দরজায় করা নাড়ে প্রযোজক, পরিবেশক কিংবা পরিচালক কিংবা চিত্রনাট্যকার রামচরণের ঘরেই। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য 74তম মিস ইউনিভার্সের মঞ্চে বেশ জোরে সোরেই নিজের অবস্থান জানান দিচ্ছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। বিশ্বের 121টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন উঠে এসেছেন পিপলস চয়েসে শীর্ষ অবস্থানে। যদিও এই অবস্থান ওঠানামা করছে ক্রমাগতভাবে, কারণ ভোট দেবার তারিখ এখনো শেষ হয়নি। যতক্ষণ অবধি আমরা এই কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেই সময় পর্যন্ত। তবে সর্বশেষ খবর পাওয়া অবধি 5 লাখের উপরে ভোট তিনি পেয়েছেন এবং ভিডিও বার্তায় বারবার ভোট চেয়ে এই প্রতিযোগী বাংলাদেশিদের নজর কাটছেন। এরই ভেতরে অনেক তারকা তাকে সমর্থন জানিয়ে তার প্রতি ভোট প্রদান করার আকুলতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একই সাথে এটি একটি বড় ব্র্যান্ডিং বাংলাদেশের জন্য, যদিও পিপলস চয়েসের এই মার্কিং এর জন্য তার শীর্ষ মুকুটটা নির্ভর করছে না, আরো অনেক কিছু বৈতরণী পার করতে হবে এবং এর ভেতরে অনেক জিওপলিটিক্যাল ইস্যুস এবং নানান ধরনের অঙ্ক রয়েছে যা বিভিন্নভাবে জনশ্রুত। এর কোনো প্রমাণাদি নেই, তবে মিস ইউনিভার্স যিনি হয়ে থাকেন তার সাথে প্রায় 2 শতাধিক বিশাল বড় বড় ব্র্যান্ডের চুক্তি হয়ে থাকে, তাই বাণিজ্যের দিক দিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সুতরাং পিপলস চয়েসে হয়তো চূড়ান্ত প্ল্যাটফর্মে মিথিলা যাবেন এবং পরবর্তীতে ভাগ্য সুপ্রসন্ন এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেলে হয়তো হতে পারে বা গড়তে পারে নতুন কোনো ইতিহাস। উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর মুকুট জেতেন। 2020 সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, তবে কোভিডের কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবার পুনরায় সেই স্বপ্নের মঞ্চে ফিরে এসে তিনি তৈরি করতে যাচ্ছেন নতুন ইতিহাস। প্রত্যাশায় থাকবো দারুণ কিছু খবর পাবার জন্য। মিস ইউনিভার্স নিয়ে আরো কিছু তথ্য আপনাদের শেয়ার করি। কাস্টিং করে ঘোষণা দেবার 4 দিন পরই চূড়ান্ত আয়োজন, বিজয়ী চূড়ান্ত, যা নিয়ে এরই ভেতরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, সেই সঙ্গে উঠছে সমালোচনা। আয়োজকরা তাদের অবস্থান পরিষ্কার করলেও এই আয়োজনে দ্বিতীয়বার মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছেন সব দিক নির্দেশনা মেনেই তারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করছেন। উল্লেখ্য, এর আগে 2019 সালে শিরিন শিলা এবং 2024 সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন। 2020 সালে মিথিলা জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন। সম্প্রতি গণমাধ্যমে তিনি বলেন, এর আগে অনেক প্রতিযোগিতায় বিজয়ী হলেও এবারের মতো অ্যাপ্রিসিয়েশন কখনোই পাইনি। সবাই আমাকে এত বেশি সাপোর্ট করছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমি সত্যি অভিভূত। সবার কাছে মনে হচ্ছিল বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সবার দোয়া চাই আমি। জেমস এবং আলী আজমত বাংলাদেশ এবং পাকিস্তানের 2 লেজেন্ড রকস্টার। আলী আজমতের ব্যান্ড ছিল এবং রয়েছে জুনুন এবং জেমসের নগর বাউল। যদিও বাংলাদেশে এর আগে তারা একই মঞ্চে একাধিকবার কনসার্ট করেছেন অন্তর শোবিজের আয়োজনে। এবারও তাদের দুজনকে এক মঞ্চে আয়োজনের অন্যতম উদ্যোক্তা পেছন থেকে থাকলেও অন্তর শোবিজের স্বপন চৌধুরী।
আয়োজনটি হবার কথা ছিল এই চলতি সপ্তাহে, কিন্তু স্থগিত হয়ে গেল। নগরবাউল জেমস এবং পাকিস্তানের আলী আজমতের লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক এই কনসার্টটি সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হবার কথা ছিল। জানা যায় যে বিমানবন্দর কেপিআই ভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সবকিছু বিবেচনা করে এই মুহূর্তে কনসার্টের অনুমতি দেওয়া যায়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন্ট কমিউনিকেশন এর আগেও বেশ কিছু ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের নিয়ে কনসার্ট এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা তারা বলেছেন অনিবার্য পরিস্থিতির কারণে আলী আজমত অ্যান্ড জেমস লেজেন্ডস লাইভ ইন ঢাকা কনসার্টটি আপাতত স্থগিত রয়েছে। আমরা খুব শিগগিরই এটি নতুন কোন ভেন্যুতে অনুষ্ঠিত করতে যাব। তবে তার আগে জানিয়ে রাখি, আলী আজমত এবং জেমস কিন্তু পরস্পরের ভীষণ ঘনিষ্ঠ এবং একে অপরের ভক্ত। দুজনকার ভেতরে দুদিন বেশ আড্ডা হয় হোটেল লবি এবং রুমে। পাশাপাশি দুজনার গিটার এবং কাজ নিয়েও জানতে চান। দুজনই তারুণ্য ঠেলে প্রৌঢ় বয়সের সন্ধিক্ষণে, কিন্তু কয়েক প্রজন্ম রক গানে উন্মাতাল করা এই দুই রকস্টার একসাথে অনেকদিন পর কনসার্টে তাদের মাদকতা ছড়াবেন সেই প্রত্যাশায় ঢাকা রয়েছে এবং খুব শিগগিরই হয়তো নতুন কোনো ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে।